আমি সেই মেয়ে, বাসে ট্রেনে রাস্তায় যাকে আপনি রোজ দেখেন, যার শাড়ি কপালে টিপ কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন, স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামের দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক পরগান্তাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছনায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাভপত্য, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, আসামের চা বাগানে ঝুপড়ির কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে, ফায়ারপ্লেসের ঝলসে ওঠা আলোর মদিনী চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি বিদায়ায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘোড়া কাছে বাড়ি ফিরলে যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বেলতে, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুঠা স্বপ্নের কাজল, আর পুড়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। কোণে দেখা আলোর গধূলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, এমনকি দেবতারাও যাকে ক্ষমা করে না, অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যায় কুমারীর অপমান, বিশাল চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে, আমি সেই মেয়ে। সংসারের অসময়ে আমি ভরসা, আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনি 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 আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আবিক্ষেপা করেছেন, শহরগঞ্জের কামাগুলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। হয়তো একদিন, হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য, খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে ঝলসে উঠবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দুপায়ের নুপুর বেজে উঠবে রণদুন্ধুবি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ, বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো। আমার এগিয়ে যাবার পথে দুপাশে মূল্যহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে, সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই দেহ, হয়তো বা। আমরা এই যে অনুষ্ঠানটা করছি, এই অনুষ্ঠানটা আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির মানে খুব অল্প সংখ্যক কিছু স্টুডেন্টরা মিলে করছি। তো প্রথমেই বলা দরকার যে আমরা এই ধরনের একটা অনুষ্ঠান কেন করছি। তো রোজা লুক্সেমবার্গের একটা লাইন আছে, সেটা হচ্ছে I feel at home in the entire world. The rivers, there are clouds and birds and the human tears. পুরো পৃথিবীটাই একটা দেশ, এই গোটা পৃথিবী একটা দেশ। যখন আমার বোনেরা ইরানে নিজেরা কি পড়বে, হিজাব পড়বে কি পড়বে না, সেই দাবি জানিয়ে লড়াই করে, তখন কলকাতার কোনো এক তর্কগলিতে বসে আমি এবং আমরা সত্যি রোমাঞ্চিত হই। এছাড়াও যখন কলকাতায় সংখ্যালঘু মহিলারা বলেন যে আমি হিজাব পড়বো কি পড়বো না শিক্ষাক্ষেত্রে, তখনও যখন তারা আন্দোলন করে আমরা কি পাশে দাঁড়াই। আমরা দুইজনকেই দুই ভাবেই সমর্থন করি। মেরি জিসম মেরি মার্জি পাকিস্তানের খুব বিখ্যাত একটি স্লোগান, আর ঠিক এইভাবেই গোটা দেশ, গোটা পৃথিবী একটা দেশ হয়ে যায় এবং সেখানে কখনো
মানুষের চোখের জল এক হয়ে আমরা একটা পৃথিবী হয়ে যাই। আমরা শহরে একটা পরিবেশে বড় হই, সেখানে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করি আমরা, কিন্তু আমরা গ্রামে কিভাবে বড় হই সেটা একটু অন্যরকম। এখানে যেমন এখন রাত সন্ধ্যে 7টা বাজছে, আমরা এখানে সবাই জড়ো হয়েছি একটা বা স্কুল বা কলেজ ইউনিভার্সিটি থেকে ফিরতে পারছি। গ্রামে সেই অবস্থাটা নেই এখনো পর্যন্ত। আজকে 2024 সাল, ভারতবর্ষ একটা উন্নয়নশীল দেশ, তারপরে গিয়েও বাঁকুড়া জেলা, যেখানে আমরা সন্ধ্যে 7টার পর বেরোতে পারি না, কোথাও যেতে পারি না। সন্ধ্যে 7টা তো অনেক বেশি বললাম, হয়তো 5:30টার পর। তারপরে তো স্কুল কলেজ করা, সেখানে পড়াশোনা করা, টিউশন করা খুবই কঠিন। তার উপর থেকে তুমি যদি আদিবাসী হয়ে থাকো, সেটার একটা আলাদা এক্সপিরিয়েন্সই বলবো। রাজবংশের আন্দোলনে পুরুষরাও এসেছিলেন, বাবা হয়ে, বন্ধু হয়ে, ভাই হয়ে এসেছিলেন তারা, কারণ তারাও ভীত। আমরা অনেক সময় বলে থাকি যে রাত্রেবেলা ঢোকার একটা সময় বেঁধে দেওয়া হয়, সেই সময়টা যারা মানতে বাধ্য হয় তারাও জানেন যে সমাজে আসলে আমার বাড়ির মেয়েটা সুরক্ষিত নয়। তারা তাদেরকে এইটা বোঝানোর জায়গায় বা উল্টো দিকে কাজ করার জায়গায় মেয়েদেরকেই বলতে বাধ্য হয়। ভোট হয়, নেতারা আসে, নেতা পাল্টায়, ভোট আসে, ভোট চায়, নেতাদের ঘরে টাকা ঢোকে, টাকা বেরোয়, কিন্তু আমাদের সমাজের যে কাঠামোগত চেঞ্জেস সেইটা নিয়ে কেউ কথা বলে। আমি একটা ছোট ইনসিডেন্ট বলতে চাই। আমি যখন স্কুলে পড়ি, আমি যখন ক্লাস 5-এ, তখন আমাদের স্কুলে একটা জেন্ডার নিয়ে ওয়ার্কশপ হয়। সেখানে আমাদেরকে স্টুডেন্টদেরকে একটা হলে নিয়ে যাওয়া হয় এবং নিয়ে গিয়ে সেইখানে নানান রকম টপিকে আলোচনা করা হয়, স্টার্টিং উইথ পিরিয়ডস, দেন জেন্ডার ভায়োলেন্স, ইত্যাদি ইত্যাদি। এবং এই জিনিসগুলো বলা হয় যে যখন আমাদের ওয়ার্কশপটা শেষ হয়, সেখানে বলা হয় যে বাইরে গিয়ে নিজেদের ছেলে বন্ধুদের বা বাড়িতে মা বাবা, বিশেষ করে বাবা, ভাই, দাদাদের, পুরুষদেরকে এই আজকের ওয়ার্কশপটা নিয়ে না বলার জন্য। এটাতে কি হচ্ছে, এটাতে শুধু আমাদের মেয়েদেরকে একটা সেন্টার অফ ট্রাবুর মধ্যে ফেলা হচ্ছে না, ছেলেদেরকেও একটা বাবলের মধ্যে রাখা হচ্ছে, যেখান থেকে they grow up to be unaware men। তো মেয়েদের সাথে সাথে ছেলেদেরকেও এই জেন্ডার নিয়ে পড়ানো, জেন্ডার নিয়ে অ্যাওয়্যার করা, এটা খুব ছোট থেকে শেখানো উচিত। আজকে আমি একজন নেপালি ভাষী মেয়ে, যখন কলকাতা মতো মহানগরের মাঝে রোজ আলোচনা করি, আমি এটা বুঝতে পারি যে কি করে একটা মেয়ে হওয়ার সাথে নেপালি ভাষী বা ইন্ডিয়ার নর্থ ইস্ট থেকে আসাম মেয়েদের যে স্পেসিফিক ধরনের পার্টিসিপেশন হয়, ওটা কি করে আমাদের নির্যাতন এবং আমাদের অপারেশনে আরেকটা ধাপ বাড়িয়ে দেয়। যেটা আমার সাথে ঘটে চলেছিল বা ঘটেছে, এখন একটু ঘটে না, কম ঘটে, সেটা হচ্ছে যে আমি আদিবাসী এবং কেউ যদি আমার থেকে আপার কাস্ট কেউ তার কোনো চাহিদা আমাকে পূরণ করতে বলে, তাহলে সেটা আমার কাছে সৌভাগ্য হওয়া উচিত, সেটা তাদের বক্তব্য। তো এই ধরনের জিনিস যখন তুমি শুনতে পাও বা তোমাকে ডিরেক্টলি এসে বলা হয়, তখন তোমার মানসিক অবস্থা বা তোমার আত্মার কি অবস্থা হয় আমি জানি না। আমার তো সত্যি খুব মানে তখন মনে হয় যে আমাকে কি সত্যি দেখতে একটু অদ্ভুত লাগছে বা এইরকম অ্যাপ্রোচই, মানে এই ধরনের কথা বলা যায়। তো তারপরে মনে হয় যে আমি পুরোটা স্নান করে নিই, একটু নোংরা হয়ে গেলাম। তারপরে গিয়েও আবার বেরোতে হবে, তোমাকে আবার স্কুলে যেতে হবে, আবার কলেজে যেতে হবে, সেই হাসি মুখে। ঠিক আছে, এরকমটা হয়, মেয়েদের এরকমটা একটু ফেস করতে হয়, বাড়ি থেকেও হয়তো বলবে তোমাকে মেয়েদের এরকম একটু ফেস করতে হয়, কিন্তু আমি আমার জেন্ডার চেঞ্জ করতে পারবো না, আমি আমার কাস্ট চেঞ্জ করতে পারবো না। কিন্তু এখনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে গিয়েও সেটা অনেকবার দেখেছি, একটা হয়তো কেউ একটা অদ্ভুত
খারাপ একটা ছবি পাঠালো, তুমি জানো না ইনবক্সে তোমার কি আছে, গিয়ে দেখলে তোমার মাঝরাত্রিরে তোমার কি ধরনের সাইকোলজির পরিবর্তন ঘটতে পারে সেটা তুমি জানো না। একটি নাটকের যে ক্ষেত্রগুলো, যে নাট্য দলগুলো রয়েছে, সেগুলো এক একটা ইনস্টিটিউশন হিসেবেই আমরা ধরে থাকি। তবে সেই জায়গাটায় আমরা যেভাবে কাজ করে থাকি, যতটা স্বতঃস্ফূর্তভাবে কাজ করে থাকি, মূলত যে কথাগুলো আমরা নাটকের মাধ্যমে বলে থাকি তার অনেকটাই আমাদের কর্মক্ষেত্রে স্বতঃস্ফূর্তভাবে ঘটে না। হয়তো আমরা নাটকের ক্ষেত্রে প্রতিটি মেয়ে মিলে যে কথাগুলো বলছি, যে নারী হিংসার প্রতিবাদে হোক বা নারীর ক্ষমতাকে কেন্দ্র করে হোক, প্রতিটা ক্ষেত্রেই আমরা অনেক কথা বলে থাকি, কিন্তু যার কর্মক্ষেত্রে যার প্রতিফলন অনেক ক্ষেত্রেই ঘটে থাকে না। আমরা থিয়েটার করি বলে আমাদেরকে ছেলে মেয়ে নির্বিশেষে একসাথে কাজ করতে হয়, আমাদেরকে একসাথে সময় কাটাতে হয়। সেরকম ভাবে আমরা যখন গ্রিন রুম শেয়ার করি, সেক্ষেত্রে আমাদের অবশ্যই দুটো আলাদা গ্রিন রুম থাকে, একটি মেয়েদের গ্রিন রুম থাকে, একটি ছেলেদের গ্রিন রুম থাকে। কিন্তু প্রতিটা মানুষের ক্ষেত্রে সেই সচেতনতা বা সেই পরিসরে তাদেরকে নিয়ে যাওয়া হয় না বলেই আমাদের ছেলেরা, হয়তো প্রত্যেকে নয়, অনেকেই তাদের ঝোঁক থাকে মেয়েদের গ্রিন রুমের দিকে তাকানোর। তারা হয়তো অনেক কথাই বলছেন, অনেক কথাই নাটকের মাধ্যমে মেয়েদের সাথে মেয়েদের হাতে হাত রেখে বলছেন, কিন্তু ফাইনালি তাদের মনের মধ্যে সেই জায়গাগুলো থেকে যায়। সেরকম ভাবেই নাটকের ক্ষেত্রে মেয়েরা অনেক কথা বললেও তারা স্বতঃস্ফূর্তভাবে তাদের মনে কি চলছে, তাদের সাথে ফাইনালি কি ঘটছে, সেই বিষয়গুলো নিয়ে আওয়াজ তুলতে পারে না। অনেক ক্ষেত্রে তাদেরকে হ্যারাস হতে হয়, বিভিন্ন ক্ষেত্রে হ্যারাস হতে হয়। নাটকের পরিসরে যেখানে তার কর্মক্ষেত্র যেটা, সেখানে হ্যারাস হতে হয়, কিন্তু সেখানে তার প্রতিবাদে তারা কখনোই স্বর তোলে না, শুধুমাত্র মঞ্চ কিংবা পথে এসে তারা নাটকের মাধ্যমে সেই কথাগুলো বলে। আসলে ছোটবেলা থেকে আমরা মহিলা হয়ে জন্মানোর কারণে, মেয়ে হয়ে জন্মানোর কারণে অনেক ধরনের লড়াই লড়তে লড়তে বড় হই, এবং সেই লড়াইগুলোতেও পাশে কেউ দাঁড়িয়ে থাকে না বস, গোটাটা নিজেকে একাই করতে হয়। ছেলে মেয়ে উভয়েরই কিন্তু বয়স বাড়ে, কিন্তু মেয়ের বয়স বাড়লে যেন বাবা মার একটু বেশি চিন্তা হয়, মেয়ে বয়স হয়ে যাচ্ছে, কবে বিয়ে হবে কবে বিয়ে হবে, এই একই চিন্তা আমার বাবা মারও ছিল। নিম্ন মধ্যবিত্ত ঘরে যেটা হয়, এবং সেই কারণে খুব ভালো পড়াশোনা করেও ইঞ্জিনিয়ারিং করেও বিয়ে দিয়ে দিয়েছিল, এবং বিয়ে দিয়ে যেটা হয় যে শ্বশুর বাড়ির পারমিশনের উপর নির্ভর করে মেয়েটার কেরিয়ার কোন দিকে যাবে, মেয়েটা চাকরি করবে না ঘর সংসার করবে, না কবে বাচ্চা হবে, এরপরের কোশ্চেনই ওটা হয় যে কবে এবার বাচ্চা হবে। তো সেইখান থেকে আমি এখন পুরোপুরি ঘরকন্যা সামলাই, ছেলে সামলাই, ছেলেকে মানুষ করি। এখানে এসেও একটা বড় কোশ্চেন, ছেলেকে মানুষ করার দায়িত্বটাও যেন, বা মেয়েকে মানুষ করার দায়িত্বটাও যেন মায়ের একারই। ভুল ভ্রান্তি হলে মায়ের একারই দোষ, তার মানুষ তুমি ভুল করেছো, তুমি অমানুষ তৈরি করেছো, সেটাও দায়িত্ব যেন মায়ের একারই। আর যদি সবাই মিলে মানুষও করে, আলটিমেটলি গিয়ে শুনতে হয় কথা মাকে, তুমি কেন খাওয়াওনি, তুমি কেন টাইমলি স্নান করাওনি, কেন বাচ্চা পৃথিবীতে তো এক এক আসেনি, তো স্নান করানো, খাওয়ানো, পড়ানো, এই সব দায়িত্বগুলো বাবা মা উভয়েরই। এই চিন্তাধারা থেকে আমরা যে কবে বেরিয়ে আসতে পারবো এবং আদৌ বেরিয়ে আসতে পারবো কিনা, এই নিয়ে আমার মনে বিপুল সন্দেহ আছে। মহিলাদের অবস্থা যদি বুঝতে হয়, সবার আগে সব থেকে পূজনীয় যে মানুষটি আমাদের জীবনে রয়েছে, কিছু মানুষের জীবনে হয়তো নেই, কিন্তু আমাদের বোঝানো হয়েছে যে তিনি প্রায় দেবীর রূপ। সেই দেবী তার বাড়িতে যে ঘরটিতে সব থেকে বেশি সময় কাটান, সেই ঘরটি সব থেকে ছোট হয়। ভাবাটা বুঝতে পারলেন? আমাদের মা হওয়া তো প্রায় দেবী হওয়ার সমান। মা হওয়া মানে জীবনে বেশ খানিকটা আমরা অ্যাচিভ করে নিয়েছি। মেয়ে হওয়া সার্থক হয়েছে মা হওয়ার পর। শিল্পী পরিচয় বা ছবি আঁকে এটা কোনো কেরিয়ার হতে পারে না এখনো। ওয়েস্ট বেঙ্গলের আমি যেহেতু বাঙালি, আমি বাঙালির কথাই বলবো, বাঙালি মনে এটা নেই যে শিল্প করে বা ছবি এঁকে কেউ নিজের পায়ে দাঁড়াতে পারে। ছবি আঁকবে আবার কেন, মাধ্যমিক এসছে এবার ছবি আঁকা গোটা, এবার মাধ্যমিক দাও, উচ্চ মাধ্যমিক দাও, সায়েন্স নিয়ে পড়ো, এগো, ডাক্তার হও বা ইঞ্জিনিয়ার হও, বা জোর বেশি সিএ হতে পারে, এর থেকে বেশি কিছু বাইরে কিছু নয়। তো ছবি আঁকা নিয়ে এখন আমার জীবন চলে, এবং সেই মনের মধ্যে না কোথাও একটা ক্ষোভ যেন ছোট থেকেই ছিল
মানে যেই বয়স থেকে বোধ এসছে বা বুদ্ধি এসছে, সেই বোধটা থেকে যখন 14 তারিখ অগস্টের মাসের 14 তারিখ রাত দখলের ডাক এসেছিল, এই আমার মতনই প্রত্যেকটা ঘরের নারী, লক্ষ লক্ষ নারী রাস্তায় নেমেছিল তাদের অধিকারটা বুঝে নেওয়ার জন্য। গোটা সংসারটা তারা একলা সামলাচ্ছে, বহু মহিলার ক্ষেত্রেই একাই তাদেরকে সামলাতে হচ্ছে। কিন্তু সংসারের বড় বড় কাজগুলো, যেমন টাকা কোথায় রাখা হবে, কোন বাড়িটা কেনা হবে, কাদের সঙ্গে মেশা হবে, এই ধরনের বিষয়ে কোনো পরামর্শ আমরা দিই না। এবার সব থেকে আগে তাদের কথা না বললেই নয়, আমরা এই ধরনের কোনো প্রোগ্রাম করলে আর কেউ আসুক না আসুক, আমাদের সঙ্গী হিসেবে পুলিশে যারা চাকরি করেন তারা নিশ্চয়ই আসে। তাই আমরা তাদের কথা ভুলে যাই না আমাদের আন্দোলনের মধ্যে। আমরা নানান সময় শুনে থাকি যে কোন ধরনের আন্দোলনে যখন কাউকে তুলতে আসা হয় বা কারোর ব্যাপারে কথা বলতে যাওয়া হয় বা আমাদের রক্ষা করতে আসা হয়, তখন মহিলা পুলিশ থাকা উচিত যদি মহিলা আন্দোলনকারী সেখানে থাকে। আপনারা যদি কখনো পুলিশ থানাগুলোতে ঠিক মতো ঢু মারতে পারেন, দেখবেন যে মহিলাদের জন্য আলাদা কোনো বাথরুম সেভাবে দেওয়া নেই। আমাদের বড় লালবাজারেও খুবই দুর্বিষহ অবস্থা। এটা ওনাদের দোষ নয়, এটা আসলে যাদের ওই বাথরুম গুলো দেওয়ার কথা ছিল তাদের দোষ। যারা আমাদের কাছে শুধুমাত্র নমস্কার করতে আসেন ভোটের সময়, তাদের দোষ। কারণ তারা শুধুমাত্র আমাদেরকে ওই ভোটের কারেন্সি হিসেবে দেখেন। আমাদের যে যে জায়গায় মহিলারা কাজ করতে যায়, যেমন এই বইপাড়া, এই বইপাড়াতে কত এরকম জায়গা আছে যেখানে সুস্থভাবে একজন মহিলা বিশ্রাম করতে পারবে, যেখানে তাকে ভাবতে হবে না যে এই বোধহয় কোনো একজন পুরুষ ঢুকে এলেন, এই বোধহয় আমাকে একটু ঠিকঠাক করে বসতে হবে, এই বোধহয় আমাকে খাওয়া শেষ করে দৌড়াতে হবে, না হলে আমাকে যিনি নিয়োগ করেছেন তিনি ভাববেন আমি কাজে ফাঁকি মারছি। আমাদের প্রত্যেকটা কর্মক্ষেত্রে বহু মহিলা কাজ করে, কিন্তু সেই প্রত্যেকটা কাজের জায়গাতে কোথাও বাচ্চাদের রাখার কোনো জায়গা নেই। আমরা যে ক্রেশের কথা বলছি, সেই ক্রেশটা নেই এই কারণেই, কারণ আমরা এটা মনে করি যে বাচ্চাদের রাখার জায়গা আসলে কর্মক্ষেত্র নয়, বাড়িতে। তার জন্য এই যে কিছুক্ষণ আগে শুনলেন একজন বিবাহিতা মহিলা কথা বলছিলেন, বিয়ের আগে অনেকটাই এটা শুনতে হয়েছে, তোমার তো 6 মাসে বিয়ে হয়ে যাবে, চাকরিটা এবার ছেড়ে দাও। কজন পুরুষকে এটা শুনতে হয়েছে? বা একজন মেয়ে জন্মালেই সবার আগে তার ওই শেষ বিষয়টা তৈরি হয়ে যায়, তুমি তো জন্মেছ বিয়ে করার জন্য। আমরা সবাই রাতে যাওয়া আসা করি, কিন্তু রাত্রেবেলায় বাস বা ট্রাম বা অটো, এই পাবলিক ট্রান্সপোর্টের জিনিসপত্র পাওয়া যায় না। আমাদের যাদের কাছে সামর্থ্য আছে, যারা কোনোভাবে ট্যাক্সি করে বাড়ি থেকে বেরোতে পারবো বা ফিরতে পারবো, তারাই যেন কর্মক্ষেত্রে আসতে পারবো। এইভাবে যদি আমরা মহিলাদেরকে দেখি এবং প্রত্যেকটা সময় এটা মনে করি যে মহিলাদেরকে ঠিক কিভাবে রক্ষা করলে একভাবে একটা পণ্য বস্তু বানিয়ে দেখলে তাহলেই সব থেকে ভালো পুরুষ হয়ে উঠতে পারবো, তাহলে কিন্তু ভুল করবো। এটাকে আমরা তখনই অ্যাড্রেস করতে পারবো যখন আমাদেরকে বেশ কিছু করতে হবে না। মেয়েরা বা আপনার আশেপাশে যারাই আছে ওদেরকে যদি আমরা নিজের চোখে দেখতে পারি তাহলেই হবে। আজকে এই কথা আমাদের বারবার করে বলতে হচ্ছে, এটা খুবই লজ্জাজনক, কিন্তু যতদিন বলতে হবে আমরা অতদিনই বলবো, অতদিন আমরা রাস্তায় নামবো। মহিলা এবং প্রান্তিক যৌন লিঙ্গের মানুষদের যে লড়াই, সেটা চলছে, সেটা চলবে। ওই অমুকের মা, তমুকের মা, অমুকের দিদি, তমুকের দিদি থেকে বেরিয়ে এসে আমরা ঠিক করেছি রাবেয়া কি রুখসানা কাউকে হারিয়ে যেতে দেবো না। তাই জন্য এই 10
জন দাঁড়িয়ে আছি, যারা অন্য ইউনিভার্সিটি থেকে এসছি, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে এসছি, এসে দাঁড়িয়ে আছি ভাই, দাঁড়িয়ে থাকবো। রাবেয়া কি রুখছে না, কাউকে হারিয়ে যেতে দেবো না।